ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের পুরো ক্লাস 12 দুটো সেমিস্টারে সুসম্পন্ন হবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3তে আমাদের টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সেমিস্টার 4-এ টোটাল 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তার মানে একটা কথা একদম স্পষ্ট, আমরা পুরো ক্লাস 12-এ 80 নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করব। আর যদি প্রজেক্ট সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে, অবশ্যই তো প্রজেক্ট সংক্রান্ত কোনো একটা বিষয় থাকবেই, সেটা তোমরা তোমাদের স্কুল থেকে জেনে নেবে। আমরা এই মুহূর্তে তৃতীয় সেমিস্টারে রয়েছি, আমাদের এখানে 40 নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করব এমসিকিউ টাইপ থেকে, মানে আমাদের যে পাঠ্যসূচি নির্বাচন করা হয়েছে, আমাদের এই নির্বাচিত বা নির্ধারিত সিলেবাস থেকে 40টা কোশ্চেন আসবে, 40টাই এমসিকিউ, 40টারই কিন্তু উত্তর করতে হবে। আমরা যখন পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হব, তার যে কোশ্চেন প্যাটার্ন তখন আমরা ডিটেলস আলোচনা করব। জাস্ট একটু সংক্ষেপে জেনে রাখো, চতুর্থ সেমিস্টারে আমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে কিন্তু পড়তে হচ্ছে। আমরা সিলেবাসে প্রবেশ করার আগে কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন আসবে সেটাকে একটু বুঝে নেব। আমাদের অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন 40 মার্কের জন্য ওএমআর শিটে পরীক্ষা হবে। আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো হবে তার মধ্যে থেকে একটা ভিডিও হচ্ছে ওএমআর শিট সংক্রান্ত ভিডিও। তো ওই ভিডিওগুলো খুব দ্রুত আসবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখতে হবে, যাতে করে কোনো তথ্য উঠে আসলেই আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে পারি। আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে 20খানা এমসিকিউ আসবে, আর দ্বিতীয় চ্যাপ্টার যেখান থেকে 20খানা এমসিকিউ আসবে। তার মানে কি, দুটো চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার থেকে 20খানা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 20খানা, টোটাল 40খানা এমসিকিউ। এবার আমরা সিলেবাসে প্রবেশ করব। তো যাই হোক, সিলেবাসে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সিলেবাস, এই কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যার প্রাইস মাত্র 199 টাকা। তোমরা নিচে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে এই নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস আরও জেনে নিতে পারো। ডেমো নোট দেখে তারপরে নোটপত্র সংগ্রহ করতে পারো এবং এই মুহূর্ত থেকেই বা এই সময় থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারো। আবারও বলছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু নোটপত্রটা তৈরি করেছি। খুব ভালো হবে যদি যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা শুরু করো। আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে পড়তে হচ্ছে মধ্যযুগীয় ভারতের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা। আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করব। তবে এখানে প্রত্যেকটা বিষয় তো তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট করে রাখতে পারো। খাতা পেন নিয়ে বসে না থাকলে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়বে। আমাদের প্রথম চ্যাপ্টারে মোটামুটি 2 থেকে 3টা টপিক রয়েছে। তার মধ্যে প্রথম, পর্যটকদের চোখে ভারত বা পর্যটকদের দৃষ্টিতে ভারত। এখানে যে বিষয়গুলো আছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে শুধু মনে রাখতে হবে কোন ভ্রমণকারী কবে এসেছিলেন, তিনি কোন রাজ্যের সময় এসেছিলেন, তিনি কি নিয়ে লিখেছিলেন। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। যেমন আমরা এখান থেকে যে নামটা পাবো সেটা হচ্ছে ইবন বতুতা, দিল্লি সুলতানাত সময় থেকে। তারপরে মাইক্রোপোলো রয়েছে বা ম্যাক্রোপোলো, যাই বলো না কেন, দক্ষিণ ভারতের কথা লিখেছেন। তারপরে ফ্রান্সোইস বার্মাইর, এরকম একটা নাম, যেটা মুঘল দরবারে। এখানে শুধু নাম, যুগ, কি লিখেছেন এটুকু পড়লেই কিন্তু নম্বর এখান থেকে নিশ্চিত। আমরা নিচে আসবো, নিচে এসে পরবর্তী যে টপিক সেটাতে আমরা চলে যাব সংস্কৃতি ও সমন্বয়। এখানে আচ্ছা, সংস্কৃতি ও সমন্বয় বিষয়টা তো আছেই, এখান থেকে আমাদের পড়তেই হবে। আচ্ছা, এখান থেকে কি কি পড়তে হচ্ছে, ভক্তি ও সুফি, তারপরে নাথ, যোগী, বৈষ্ণব প্রভৃতি সম্প্রদায়, ভক্তি আন্দোলন, শৈব ধর্ম। তারপরে নিচে আসবো, নিচে আমরা কি দেখতে পাচ্ছি, বৈষ্ণব ধর্ম, ভক্তি, সাধকগণ, ভক্তি মতবাদের প্রভাব, সুফিবাদের উৎপত্তি, ভারতের সুফি তারিকা বা তরিকা সম্প্রদায়, সুফিবাদের প্রভাব। তো এই যে দ্বিতীয় টপিক, যেটা ভক্তি ও সুফি আন্দোলন, এই অংশ খুব সহজ এবং স্কোরিং টাইপের। কারণ এখানে ভক্তি আন্দোলনে যেটা আমি বলতে চাইছি, এখানে একটু উপরে আসবো। তো ভক্তি আন্দোলন যে কনসেপ্টটা রয়েছে, এই ভক্তি আন্দোলন, এখানে দুটো বিষয় আছে। একটা ঈশ্বরের প্রতি ভালোবাসা আর বর্ণপ্রথার বিরোধিতা, এই কথাটা মনে রাখবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নাম তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কবির, KABIR। এই কবিরের নামটা মনে রাখবে। কবির সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে, আর যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়ো তাহলে তো সেখান থেকে প্রত্যেকটা বিষয় পেয়েই যাবে। পরবর্তীতে হয়তো আমরা কোনো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তারপরে চৈতন্য মহাপ্রভুর নামটা এখানে পাবে, CM লিখলাম, চৈতন্য মহাপ্রভু, এই নামগুলো তোমরা কিন্তু এখানে পাবে। তো এখানে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সুফি আন্দোলন রয়েছে, আমরা এখানে একটু আগে দেখতে পারলাম। তো সুফি আন্দোলনের যে প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে, যেমন সুফি আন্দোলন
যেটা হচ্ছে ইসলামের আধ্যাত্মিক পথ, ধর্মীয় সহনশীলতা। আর এখানে গুরুত্বপূর্ণ একটা নাম মানে মানে পড়তে হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে নিজামুদ্দিন যে আউলিয়া। আর ভক্তি আর সুফি আন্দোলন মিলে কিন্তু তামিল থেকেও প্রশ্ন আসে, মানে ভক্তি ও সুফি এই দুটো কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট ভার্সেস কোশ্চেন আসে, কোনটার কি পার্থক্য, এই টাইপের কোশ্চেন কিন্তু আসেই। আমরা পরবর্তীতে চলে যাব, যেটা হচ্ছে সাম্রাজ্যিক রাজনীতি বা ইম্পেরিয়াল ক্যাপিটাল। এখান থেকে আমাদের বিজয়নগর, বাহমনি, অন্যান্য রাজাগুলো রয়েছে, উৎপত্তি, প্রশাসনিক কাঠামো পড়তে হবে। তারপরে পড়তে হচ্ছে সমাজ ও অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য, বাহমনি ও উত্তরাধিকার রাজ্যসমূহ আমাদের পড়তে হচ্ছে। প্রথম অধ্যায়ের এটা তৃতীয় টপিক, যেটা হচ্ছে সাম্রাজ্যিক রাজনীতি বা রাজধানী। আচ্ছা, এটা হচ্ছে সাম্রাজ্যিক রাজধানী। এখান থেকে মূলত দুইটা পড়লেই যথেষ্ট, সেটা হচ্ছে বিজয়নগর। আমরা সবাই জানি বিজয়নগরের মোস্ট ইম্পর্টেন্ট রাজধানী হচ্ছে, এটা মাথায় রাখবে, হাম্পি। এটা পরীক্ষায় কোশ্চেন আসে। শক্তিশালী দক্ষিণ ভারতীয় কিন্তু সাম্রাজ্য এটা। আর একটা পড়তে হচ্ছে বাহমনি বা সুলতানাত, ঠিক আছে। এটা ডেকান অঞ্চলে, যেটা পরে ছোট ছোট রাজ্যে ভাগ হয়। তো এখানে প্রতিষ্ঠাতা এই যেগুলো বললাম আর কি, বিজয়নগর, তারপরে বাহমনি, সুলতানা, এগুলোর প্রতিষ্ঠাতা, রাজধানী, অঞ্চল, এই তিনটা মনে রাখলেই কিন্তু হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, যেখান থেকে 20খানা কোশ্চেন আসবে। আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হচ্ছে ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ। এখানে প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে ঔপনিবেশিকতা, মানে কলোনিজম। তো ঔপনিবেশিকতা বলতে কি বোঝায় জানো? ঔপনিবেশিকতা বলতে বোঝায় সেটা হচ্ছে অন্য দেশ দখল করে শাসন করা। ইজ দ্যাট ক্লিয়ার? অন্য দেশ দখল করে, আমি ধরো একটা রাজা অন্য একটা দেশ দখল করলাম, যখন ওই দেশটা দখল করার পরে সেটাকে শাসন করব, ঠিক আছে, আমার আন্ডারে সেই দেশটা থাকবে, তখন কিন্তু সেই দেশটা আমার ঔপনিবেশিকতা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা নিচে আসবো। দ্বিতীয় টপিক আমাদের এখান থেকে পড়তে হচ্ছে। আর এখান থেকে আরও একটা তথ্য তোমাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ, এখান থেকে কিন্তু যেটা সাম্রাজ্যবাদ আর ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতিশীলতা রয়েছে, যখন শক্তিশালী দেশ দুর্বল দেশকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। আর এখান থেকে আরও একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিউ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ নব্য সাম্রাজ্যবাদ। এই নব্য সাম্রাজ্যবাদের যে কনসেপ্ট, সেটাও কিন্তু এখান থেকে মাথায় রাখতে হবে, কারণ একটাই, সরাসরি দখল নয়, যেটাকে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বলা হয়। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ের কিন্তু সংজ্ঞা এবং কেন গুরুত্বপূর্ণ সেটা পড়তে হবে। তো এখান থেকে যেটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের শুরু, তো দ্বিতীয় চ্যাপ্টারের 1 নম্বর টপিক থেকে আমি কি বললাম আর একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর যেটা হচ্ছে কলোনিজম, এখানে সংক্ষেপে লিখলাম COLO, মানে কলোনিজম, তোমরা কলোনিয়ালিজম যাই বলো না কেন। এই কলোনিয়ালিজমের অর্থ কি? যখন অন্য একটা দেশ দখল করে শাসন করা, সেটাকে কলোনিয়ালিজম বলবে। আর একটা টপিক যেটা বললাম ইম্পেরিয়ালিজম, IMP লিখলাম সংক্ষেপে। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, মানে শক্তিশালী দেশ যখন দুর্বল দেশকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে সাম্রাজ্যবাদ বলা হয়। 3 নম্বর যেটা বললাম NEO বা নিও ইম্পেরিয়ালিজম, যেটা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ, মানে সরাসরি দখল নয়, যেটাকে আমরা বলবো অর্থনৈতিক নিয়ন্ত্রণ অন্য একটা দেশের প্রতি। তো এই 3টার সংজ্ঞা এবং গুরুত্বপূর্ণ দিকগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমরা এই চ্যাপ্টারের যে পরবর্তী খণ্ড, সেখানে আমরা চলে যাব। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ব্যাপারটাই, পলিটিক্যাল বেসিক অফ কলোনিজম, ঔপনিবেশিকতার রাজনৈতিক ভিত্তি। এখানে সাম্রাজ্যবাদ ও এই সমস্ত নব্য সাম্রাজ্যবাদ পরিভাষা এটা নিচে ছিল, আমি উপরে বলে দিয়েছি, কোনো ব্যাপার না। এই সমস্ত বিষয় রয়েছে, প্রত্যেকটা এই ডিটেলসে পড়ার চেষ্টা করবে। দ্য লেবার্স অফ কলোনিয়াল, মানে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহ আমাদের পরবর্তী একটা টপিক, এখানে 3 নম্বর লেখা আছে, ঠিক আছে, এখানে 3 নম্বর এই বিষয়টা লেখা আছে। এই টপিকটা আমরা নিচে এসে জানবো। তো এখান থেকে আমাদের পড়তে হচ্ছে কি প্রথম কথা, ব্রিটিশরা কীভাবে ভারতকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা বিভিন্ন ল পাবো, তারপরে মানে আইন যেটাকে বলে, আমলাতন্ত্র পাবো, পুলিশ পাবো, সেনাবাহিনী পাবো, এগুলো কিন্তু আমরা সুন্দর করে পড়বো। এখানে কি পড়বে, তাহলে পুরো সেনাবাহিনী, অর্থনৈতিক ঘোষণা, এখান থেকে প্রায় নিশ্চয়ই কিন্তু প্রশ্ন আসবেই। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, যেটা ডিটেলসে তোমাদের সামনে শেয়ার করা হলো। তার পাশাপাশি অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন ডিটেলসে। তো
ভিডিওটির শেষে যে বিষয়টা বলবো, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই সাবজেক্ট থেকে একটা স্বল্পমূল্য পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেটার প্রাইস 199 টাকা। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টাডি বা ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে।